ফ্রিল্যান্সিং নামের ওয়ার্ড তো শুনছো। তোমার কি কি ধারণা ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং দ্বারা কি বোঝায়? ফ্রিল্যান্সিং মানে হইতেছে যে, মনে করো তুমি ঘরে বসে যেগুলো সফট স্কিল আছে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কাজ করা যায়, ওই ধরনের কাজ কোনো অন্য কোনো দেশের বা অন্য কোনো জায়গার মানুষের কাজ করে দিয়ে ওদের বিনিময়ে টাকা নেওয়া। ঠিক আছে? অনেকেই মানে ফ্রিল্যান্সিং মনে করে, ফ্রিল্যান্সিং মানে শুধু টাকা টাকা মনে করে, ডলার আর ডলার। ঠিক আছে? এই আসলেই ডলার কামানো যায়, কিন্তু পরিশ্রম করতে হয়, যে কোনো একটা স্কিলে সময় দিতে হয়। ঠিক আছে? এখন এই যে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডের ভিতরে, বেশি কথা বলবো, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডের ভিতরে অনেকগুলা বিশেষ কাজ আছে যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যেমন এগুলোর ভিতরে পড়ে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওইটা যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ই আছে, এইচটিএমএল এর সাবজেক্ট থেকে। গ্রাফিক্স ডিজাইন যেটা হচ্ছে ছবি এডিট করে, লোগো বানায়, থাম্বনেল বানায়, এগুলোর ভিতরে পড়ে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কন্টেন্ট রাইটিং এন্ড কপি রাইটিং, এগুলো হচ্ছে কপি রাইটিং হচ্ছে যে ক্লিক বিট, ক্লিক বিট লেখা লেখা ওইগুলা। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুনছো? আচ্ছা, এগুলো বোঝার দরকার নাই, ভিডিও এডিটিং এগুলো বোঝার দরকার নাই। আমাদের মেন বিষয় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সাবজেক্ট পড়ে এই যে ওয়েব ডেভেলপমেন্ট আছে। এই ওয়েব ডেভেলপমেন্টে একটু খেয়াল করো, এই ওয়েব ডেভেলপমেন্ট আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে, আমি কিন্তু ফ্রিল্যান্সিং শিখাইতেছি না, বাট এইচটিএমএল এ ঢোকার জন্য আমাদের একটু জানা দরকার। ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে দুইটা কাজের জায়গা আছে। একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এখনই বোঝার দরকার নাই, জাস্ট নাম মনে রাখো। ফ্রন্ট এন্ড ডেভেলপার আর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, এটা হচ্ছে দুই ধরনের কাজ। ও একটা, এটা একটা কাজ, এক ধরনের কাজ, এটা একটা ধরনের কাজ। আর কিছু কিছু মানুষ আছে যারা ওইটাও পারে এটাও পারে, প্রথম দুইটাই পারে, তাদেরকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। মানে যারা এই দুইটা কাজ পারে তাদের বলা হলো ফুল স্ট্যাক ডেভেলপার। আর যারা শুধু এইটা পারে, কন্টেন্ট ডেভেলপার, তারা এটা পারে, এটা হলো ব্যাক এন্ড ডেভেলপার। আর যারা দুইটাই পারে তারা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। আর আমাদের মূল কাজ হচ্ছে শুধুমাত্র এই কন্টেন্ট ডেভেলপার নিয়ে। কারণ এই আমাদের যে অধ্যায়টা আছে এইচটিএমএল এর, এটা এই কন্টেন্ট ডেভেলপারের ভিতরেই পড়ে। এখন এই যে কন্টেন্ট ডেভেলপার, এই কন্টেন্ট ডেভেলপারের কাজ শিখতে যে তিনটা জিনিস জানতে হয়, একটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই তিনটা টেকনোলজি জানতে হয়। এইচটিএমএল এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। জাস্ট নাম মনে রাখো, বোঝার দরকার নেই বা বোঝার এখন দরকার নেই। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছো না? এটার বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা হলো সিএসএস হলো স্টাইল শীট। আর এই জিনিসগুলো কি আমরা একটু পরেই বুঝবো। আমরা এই সম্পূর্ণ জিনিসটা শুধুমাত্র শর্টকাট এইভাবে ডাকবো যে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। স্ক্রিন ডাটা পারি দাও। এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমাদের এই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই সবগুলো আমাদের সম্পর্কে জানা দরকার নাই, কারণ এগুলো এতগুলো নিয়ে বিষয়ে জানা দরকার না। আমাদের শুধু জানতে হচ্ছে এইচটিএমএল। কিন্তু আমরা প্রত্যেকটা একটা বেসিক ধারণা নেই যে কোনটা দিয়ে কি করে আর কি। যেমন এখানে আছে এইচটিএমএল। এইচটিএমএল হলো ওয়েব পৃষ্ঠার কাঠামো তৈরি করার জন্য মৌলিক ভাষা। ওয়েব পৃষ্ঠার জাস্ট জিনিসটা শুনে রাখা। এইচটিএমএল হলো ওয়েব পৃষ্ঠার কাঠামো তৈরি করার জন্য মৌলিক ভাষা। এটি মূলত ওয়েবসাইটের বিষয়বস্তু এবং লেআউট নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? জাস্ট মাথায় রাখো, জাস্ট কোনো কিছু বোঝার চেষ্টা করো না, জাস্ট মাথায় নাও। আর সিএসএস কি? সিএসএস একটি ডিজাইন ভাষা যা ওয়েব পৃষ্ঠার ডিজাইন নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটি ওয়েবসাইটকে সুন্দর এবং ব্যবহারযোগ্য করে তোলে। এইচটিএমএল হলো কি বলে এটা, মার্কআপ তৈরি করে, যে কাঠামো তৈরি করে। যেমন একটা বিল্ডিং এর কাঠামো থাকে না, আগে থেকে তৈরি করে না ইঞ্জিনিয়াররা, যে এটা এইভাবে এইভাবে। আর সিএসএস কি করে? এটা হচ্ছে ওই কাঠামোটারই সৌন্দর্য বাড়ায়। যেমন মনে করো একটা বিল্ডিং তৈরি করলাম, ওই বিল্ডিং এর সৌন্দর্য বাড়ায় কি, রং দেওয়া, তারপরে সিমেন্ট দেওয়া, এগুলো দেওয়া, তারপরে গার্ডেনিং করা, এই ধরনের কিছু করা। এটা ওইটা ওইরকম কাজ করা হচ্ছে সিএসএস। কাঠামো তৈরি করে এইচটিএমএল দিয়ে। আর সিএসএস কি করে? ডিজাইন করে। আর জাভা স্ক্রিপ্ট কি করে? জাভা স্ক্রিপ্ট হচ্ছে বলতে গেলে ওয়েবসাইটের ভেতরে প্রাণ দেয়।
যেমন জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা যা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ এবং ডাইনামিক কন্টেন্ট যোগ করতে হয়। ইন্টারঅ্যাক্টিভ আর ডাইনামিক মানে এরকম যে নড়াচড়া করতে পারে। যেমন আমি যদি একটা মানুষ হই, মনে করো আমি একটা মানুষ, ঠিক আছে, আমার দ্বারা যদি এই তিনটা জিনিস দ্বারা যদি তুমি ডিফাইন করতে চাও, এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, তাহলে এইচটিএমএল হইতেছে আমার হাড্ডি গুড্ডি আছে না, এটা হচ্ছে আমার কাঠামো। আর সিএসএস হইতেছে আমার এই যে চামড়া, আমার চেহারা, তারপরে আমার এই মাংস, এরকম, এটা তো সিএসএস। আর কিন্তু যখন আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তখন হইতেছে আমি নড়াচড়া করতে পারবো। আর যতক্ষণ জাভাস্ক্রিপ্ট ইউজ না করবো, ততক্ষণ আমি এইভাবে থাকবো স্টিল। শুধুমাত্র এইচটিএমএল আর ইউজ সিএসএস ইউজ করা হয়েছে, মানে আমার কাঠামো তৈরি হয়েছে, আমার সৌন্দর্য বৃদ্ধি করছে। এবং হইতেছে আমার যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তখন হইতেছে আমার এই মানে আমার নড়াচড়া বা আমার বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ এই বা ডাইনামিক জিনিসগুলা ইউজ করতে পারি। যেমন একটা আমরা উদাহরণ দেখি, যে এই জায়গায় এটা একটা ক্লিয়ার বোঝা যাইতেছে না, তাই না? আচ্ছা, এটা একটা হচ্ছে অ্যামাজন, নাম শুনছো না? দারাজের নাম শুনছো না? ওইরকম একটা অ্যামাজন হচ্ছে এই অনলাইন শপিং এর জায়গা। আর এটা হচ্ছে একটা অ্যামাজনের অ্যামাজন শপিং এর ওয়েবসাইট, ঠিক আছে। এখন এইখানে এই যে একটা এই কি আছে না, এই হলুদ যে জায়গাটা আছে, এই হলুদ জায়গাটা হচ্ছে পরিবর্তন হতে পারে। আচ্ছা, মনে করো এই জায়গায় মোট তিনটা জিনিস ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এই সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করতে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট তিনটাই ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? কিন্তু যদি আমি এই মনে করো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট তিনটাই ঠিক আছে, এই যে দিকে দেখো দুইটা আছে, অ্যারো বাটন দেওয়া আছে। তারা যে কখনো দেখছো না ওয়েবসাইটে ঢুকলে কোন একটা ছবি অটোমেটিকলি সরতে থাকে, কোনো কিছু সরতে থাকে, দেখো না? অনেক সময় কোনো কিছু নড়াচড়া করে। যে এই ওয়েবসাইটে যে এই নড়াচড়ার বিষয়ের যে কাজগুলা, এই কাজগুলা করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বাট যদি আমরা এই অ্যারো বাটনটা খেয়াল করো, এই যে অ্যারো বাটন আছে, এটা ক্লিক করলে আমি সরাইতে পারবো। যখনই আমি এই জাভাস্ক্রিপ্ট সরাই দিব, এই যে প্রত্যেকটা দেখো, ওই জায়গায় আছে, এই জায়গায় আছে। আবার যখন আমি এই অ্যারো বাটন মানে জাভাস্ক্রিপ্ট ছাড়া আমি এই ওয়েবসাইটটা ভিজিট করবো, তখন দেখবি এই জায়গায় অ্যারো বাটন গুলা সরে গেছে। তার মানে এখন আর কোনো কিছু নড়াচড়া হবো না, স্টপ ভাবে থাকবে। তখন শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করবো। কিন্তু খেয়াল করো এই জায়গাটা কত সুন্দর দেখাইতেছে না? এই দেখো এই জায়গায় এই লেখাগুলো খেয়াল করো, অল, তারপরে টুডেস ডিলস, কাস্টমার রেজিস্টার, গিফট, সেল, অল ডেভেলপমেন্ট, বাংলাদেশ, এগুলো কত সুন্দর করে সাজানো আছে, তাই না? এই ডাইন পাশের গুলো দেখো, তারপরে যে ইংলিশ, তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড লিস্ট, অর্ডার কার্ড, সব দা গেমিং স্টোর, কত কিছু সুন্দর করে সাজানো আছে। বাট একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এই সিএসএস টা সরাই দিই, তখন কি ঘটনা ঘটে? যখন আমরা সিএসএস সরাই দেবো, এত সুন্দর একটা ওয়েবসাইট হয়ে যাবে হচ্ছে এরকম, দেখছো? আমরা যদি জুম করে দেখো, এই যে ওই জিনিসগুলো কিন্তু আছে, ঠিকই আছে। যে স্কিপ, তারপরে যে এই অল, তারপরে ইংলিশ, হ্যালো, সাইন ইন, তারপরে কোয়ার্ট, অল, যত অপশন আমরা আগের বার দেখছিলাম ওই জায়গায়, সবগুলো কিন্তু এই জায়গায় আছে। কিন্তু এই জায়গায় কিভাবে আছে? শুধু লেখা আছে, কোনো সুন্দর একটা ডিজাইন নাই, ঠিক আছে। আমার এই যে আগেরটাই খেয়াল করো, এই যে প্রোডাক্ট গুলো আসলো, প্রোডাক্ট গুলো কত সুন্দর করে সাজানো আছে না, দেখতেই সুন্দর লাগে। আর যখন আমরা যদি পরেরটাই যাবো, তখন শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করি। পরেরটাই যাই নিচে, এই দেখো এই জায়গার প্রোডাক্ট গুলো কেমন আছে, এই জায়গায় একটা কিবোর্ড দেওয়া, এই জায়গায় আসছে নাম, মাউস, নাম। আর এই জায়গায় কত সুন্দর পুরো জায়গাটা খালি হয়ে রয়েছে। বাট এই জায়গায় যদি আমরা ওই জিনিসগুলো আনতে চাই, কি ব্যবহার করতে হবে? সিএসই। বাট এখন আমরা শিখবো হচ্ছে শুধুমাত্র এইচটিএমএল। তো এই জায়গায় গেলে কিভাবে এগুলো আনতে হয়, আমাদের অত ডিজাইন এত কিছু শিখতে হবে না, কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করে এগুলো শিখতে হবে না। আমরা শিখবো শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কিভাবে আমরা ওয়েব পেজের ভিতরে এই জিনিসগুলো আনতে পারি, লিখতে পারি, জাস্ট এরকম। যখন আমরা জুম করে দেখি, এই জায়গা দেওয়া আছে কি, কিবোর্ডের ছবি দেওয়া আছে কিবোর্ড, মাউসের ছবি দেওয়া আছে মাউস, চেয়ারের ছবি দেওয়া আছে চেয়ার। বাট এটা কিন্তু একজন যে কিনতে যাইবো, কেউ যদি ওয়েবসাইটের ভিতরে ঢুকার পরে দেখে যে এইরকম, ওর তো দেখেই পছন্দ হবো না, কিনা তো দূরের কথা, ঠিক আছে। এই জন্য এই টেকনোলজি গুলো ব্যবহার করে এই জিনিসগুলো বানানো হয়। বাট এটা আমরা দেখলাম হইতেছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হইতেছে এরকম নড়াচড়া কাজগুলো হইতেছে। আর এই সিএসএস দিয়ে কি করে? সৌন্দর্য সৌন্দর্য বাড়ায়, ডিজাইন করে। আর এইচটিএমএল দিয়ে কি করে? যে মূল স্ট্রাকচারটা বানায়, যে 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 জিনিসগুলো আমাদের লাগবে ওয়েবসাইটে, ওই জিনিসগুলো হচ্ছে অ্যাড করে, ঠিক আছে। পরেরটাই যাই আমরা একটু। এই যে হাইপার, খেয়াল করো,
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কার ফুল মিনিং? HTML এর, এটা শর্টকাট করে দিতেছে HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এই HTML তো একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি, মানে মূল ভিত্তি তৈরি করি আর কি, তাই না, কাঠামো তৈরি করি। এখন এই HTML এর আর একটা জিনিস আছে, ওটা বলা হচ্ছে HTML ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন কখনো নাম শুনছাও? যে ফাইল এক্সটেনশন কি, এরকম কিছু শুনো নাই, তাই না? তাহলে আমাদের HTML বোঝার আগে একটু HTML ফাইল এক্সটেনশন সম্পর্কে একটু বুঝতে হবে। খেয়াল করো, এটা পরে লিখ। আগে বুঝতে হবে কি আমাদের ফাইল এক্সটেনশন, এটা আবার কি, ঠিক আছে? এটার একটা আমরা ব্যাখ্যা শুনি যে ফাইল এক্সটেনশন কি। ফাইল এক্সটেনশন হলো একটি কোড যা একটি ফাইলের ধরন নির্দেশ করে। এটি সাধারণত ফাইলের নামের পরে ফুল স্টপ ডট দ্বারা পৃথক করা হয়। উদাহরণস্বরূপ যেমন বাংলা গান ডট MP4, ফাইলটি একটি ভিডিও এবং MP4 এক্সটেনশনটি নির্দেশ করে যে এটি একটি ভিডিও ফাইল। বুঝতে পারছো না এইটুকুর মানে? এই জায়গায় হইতেছে যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি না, যে মনে করো সামথিং একটা ভিডিও ডট MP4 এরকম থাকে। আমি যে কোনো ভিডিওর লাস্টে দেখবে যে এরকম একটা কিছু আছে যে ডট MP4। আবার তুমি যদি ফোনে ছবি তুলো, ছবির ফাইলে যাওয়ার পরে দেখবে যে কোন একটা কিছু লেখা, তারপরে আছে ডট JPG, ঠিক আছে? আবার এরকম থাকে যে ডট JPEG, আবার এরকম থাকে যে ডট PNG, এরকম থাকে। তুমি তোমার মোবাইলের ছবির এই এক্সটেনশনে ফাইল নেমে গিয়ে দেখো যে এরকম থাকে যে জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি, এই ধরনের ফাইল ফরম্যাট থাকে। এই জিনিসগুলোর বলা হইতেছে এক্সটেনশন। এক্সটেনশন কেন? যে এইটার মাধ্যমে তোমার ফোন যখন তোমার ফোনে মনে করো কারো কাছ থেকে তুমি একটা ফাইল নিছাও তোমার ফোনে, এখন তোমার ফোন বুঝবে কিভাবে? তো একটা জিনিস খেয়াল করো, যখন তুমি ফোনের কোন একটা ছবিতে ক্লিক করো সরাসরি দেখবো এটা কোন একটা গ্যালারিতে ওপেন হয়। যখন কোন একটা ভিডিও প্লেয়ারে ভিডিও ফাইলে ক্লিক করো, দেখবে অটোমেটিক ওটা ম্যাক্স প্লেয়ার অথবা কোন একটা ভিডিও প্লেয়ারে ওপেন হয়, ঠিক আছে? আবার যখন মনে করো এই অডিও অডিও কোন একটা অডিও ফাইল, MP3 ফাইল, অডিও ফাইল হচ্ছে MP3, কোন একটা অডিও ফাইল যদি তুমি ক্লিক করো, অডিও ফাইলে যদি ক্লিক করো, সেটা দেখবো অটোমেটিক কোন একটা এই কি বলে অডিও প্লেয়ারে ওপেন হয়, ঠিক আছে, তাই না? কিন্তু কেন এরকম হয়? যখন আমি একটা ছবিতে ক্লিক করি, ওটা অটোমেটিক গ্যালারিতেই ওপেন হয়, ভিডিও প্লেয়ারে তো ওপেন হতে পারতো, অডিও তো ওপেন হতে পারতো, কিন্তু তা করে না, সঠিকভাবেই ওপেন হয়। কিন্তু কিভাবে বুঝে কিভাবে যে আসলে এটা ছবি নাকি এটা ভিডিও নাকি এটা অডিও ফাইল? ফোন বুঝে কিভাবে? ফোনের বোঝার মাধ্যম এই হইতেছে যে এই প্রথমে এই জায়গায় এটা যে ছবি, এই ছবির একটা নাম থাকে না, নামের পরে একটা এক্সটেনশন থাকে যে ডট এমপি, এটা তো ছবি, এটা তো থাকে হলো মনে করি জেপিজি। এই জেপিজি দেখার পরে ফোন যখন নামের ভিতরে এই ডট জেপিজি দেখে লাস্টে, তখন বুঝতে পারে যে এটা একটা পিকচার, এবং তখন এটা কোন একটা ছবি দেখার সফটওয়্যারে ওপেন করে বা ছবি দেখার প্রোগ্রামে ওপেন করে। আবার যখন একটা ভিডিওতে তুমি ক্লিক করো, ওই মোবাইল দেখে যে আসলে এই ভিডিওর লাস্টে কোন এক্সটেনশন আছে, যখন দেখে যে .mp4 আছে, তখন মোবাইল বুঝতে পারে যে এটা একটা ভিডিওর ফাইল। তখন মোবাইল কি করে, এই ফাইলটা কোথায় ওপেন করে? কোন একটা ভিডিও প্লেয়ারে অথবা কোন একটা ভিডিও প্রোগ্রামে। আর যখন দেখে যে .mp3, তখন মোবাইল বুঝতে পারে যে এটা একটা অডিও ফাইল। তখন কি করে, এই অডিও ফাইলটা একটা মিউজিক প্লেয়ার, সেই প্লেয়ারে ওপেন করে। বুঝতে পারছো তাহলে এক্সটেনশনের কি দরকারটা কি? এক্সটেনশনের মাধ্যমে মোবাইল বুঝতে পারে যে আসলে ফাইলটা কি ধরনের এবং ফাইলটা কোন নির্দিষ্ট সফটওয়্যারে ওপেন করতে হবে। বুঝতে পারছো? এই হচ্ছে ফাইল এক্সটেনশন। এই কথাটা কি বুঝছাও? এই যে জায়গায় যেমন বাংলা গান .mp4, ফাইলটা একটি ভিডিও এবং .mp4 এক্সটেনশনটি নির্দেশ করে যে এটি একটি ভিডিও ফাইল। মোবাইল বুঝতে পারে এই .mp4 এর কারণে যে এটা একটা ভিডিও ফাইল, যার কারণে ওটা কোনো একটা ভিডিও প্লেয়ারে চালু করে। এবং যে কোনো ফাইলের লাস্টে দেখবে যে ডট দেওয়া আছে, তারপরে কোনো একটা এক্সটেনশন দেওয়া আছে। তারপর দেখা যায় কেন ফাইল এক্সটেনশন গুরুত্বপূর্ণ। ফাইল এক্সটেনশনগুলি অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেম মানে মোবাইল তোমার,
বা ল্যাপটপ কম্পিউটার, এবং অ্যাপ্লিকেশনগুলিকে বোঝাতে সাহায্য করে যে অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার গুলা একটি এটি করে যে একটি ফাইল কি ধরনের ডেটা ধারণ করে এবং এটি সঠিক প্রোগ্রামটি খুঁজে বের করতে সাহায্য করে। সঠিক প্রোগ্রাম মানে হচ্ছে সফটওয়্যার, যে আসলে এই ফাইলটি কোন সফটওয়্যারে ওপেন হবে, যে প্রোগ্রামটি খুঁজে বের করতে সাহায্য করে যা ফাইলটি খুলতে এবং সম্পাদন করতে পারে, মানে যে ফাইলটি ওপেন করতে যে যে ধরনের ফাইল ওই ধরনের ওই ধরনের বলতে ওই ফাইল ফরম্যাট যেটা সাপোর্ট করে ওইটা চালু করে। যেমন MP4 চালু হয় ভিডিও প্লেয়ারে, MP3 চালু হয় অডিও প্লেয়ারে, আর হইতেছে জেপিজি পিএনজি অথবা জেপ্যাগ চালু হইতেছে গ্যালারিতে বা কোন একটা গুগল ফটোসে, এই ধরনের কিছুতে। আরেকটা এক্সটেনশন আছে, যেমন সাধারণ এক্সটেনশন ফাইল কতগুলা, এটা হচ্ছে পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটার ফুল মিনিং। ঠিক আছে, এখন পিডিএফ সবসময় দেখবে যে তোমার গুগল ড্রাইভ আছে না, পিডিএফ সবসময় দেখবে যে অটোমেটিক গুগল ড্রাইভ হবে না, কারণ হচ্ছে পিডিএফ ফাইলটা হচ্ছে ওই একটা ডকুমেন্ট ফাইল, যেটা হচ্ছে ড্রাইভ হইতেছে ডকুমেন্ট রাখার ফাইল সফটওয়্যার। তারপর আছে জেপিজি অথবা জেপিইজি, এটা হলো জেপিইজি ইমেজ ফাইল, মানে ছবির ফাইল আর কি, জেপিজি এবং জেপিইজি। আর একটা আসলে পিএনজি, এটাও একটা কি বলে, এটাও একটা ইমেজ, আর এটা একটু মানে ধরন আলাদা। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, মানে নেটওয়ার্কে সম্পাদন করার জন্য এই ফাইল বেশি ব্যবহার করা হয়। তারপর আসলে MP3, যেটা হচ্ছে MP3 অডিও ফাইল। আর একটা আছে, এটা হচ্ছে MP4, যেটা হচ্ছে একটা ভিডিও ফাইল। এই এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো বলে হচ্ছে এক্সটেনশন ডট সহ, ডট পিডিএফ, ডট জেপিজি, ডট পিএনজি, ডট MP3, ডট MP4। ক্লিয়ার? ও আরেকটা আছে, এটা হচ্ছে TXT, ডট TXT। TXT মনে করো বিভিন্ন ধরনের লেখা তুমি লিখতে পারো, লিখে রাখতে পারো, নর্মাল লেখা, যেমন যে কোনো দরকারি জিনিস লিখে রাখলে, সেভ করে রাখলে, পরবর্তীতে আবার এডিট করলে, এরকম। ডট TXT-র ভিতর কি করে লেখার জিনিস। একইভাবে HTML নামের একটা এক্সটেনশন আছে। HTML এর এক্সটেনশনটা কিরকম, প্রথমে এটা খেয়াল করো, যে জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি এই ধরনের ফাইলগুলো ছবি দেখার প্রোগ্রামে চালায়, প্রোগ্রাম মানে সফটওয়্যার। ঠিক আছে, যে এই ধরনের যে ফাইলগুলো আছে এগুলো কোথায় ওপেন হয়, কোন একটা ছবি দেখার প্রোগ্রামে বা সফটওয়্যারে, যেমন গ্যালারি, গুগল ফটোস, এরকম। তারপরে আছে হচ্ছে যে MP3 এই ধরনের ফাইলগুলো অডিও চালানোর প্রোগ্রামে, মানে MP3 মিউজিক প্লেয়ার আর কি, সফটওয়্যার চালু হয়। আর যেটা আছে MP4, ওটা হচ্ছে এই ধরনের ফাইলগুলো ভিডিও চালানোর, ম্যাক্স প্লেয়ার, বিভিন্ন প্লেট, অনেকগুলো আছে, বহুত কিছু আছে, ভিডিও প্লেয়ার আর কি এক কথায়। এরকম আছে ডট এইচটিএমএল। এই ধরনের ফাইলগুলো বিভিন্ন ব্রাউজারে চালু হয়। বিভিন্ন ব্রাউজার বলতে, ব্রাউজার চিনো, এই আইকনগুলো চিনো, এগুলো চিনো, এটা কি, এটা হচ্ছে সাফারি, এটা হলো ফায়ারফক্স, এটা ক্রোম, এটা এটা অপেরা মিনি। এগুলো নাম শুনছো না? হয়তো এই সাফারি শুনো নাই, ফায়ারফক্স হয়তো শুনো নাই, এই দুটো। শুধু 3 নম্বরটা ক্রোম, এই জায়গায় যেগুলো আছে সবগুলো হচ্ছে ব্রাউজার, একই কাজ। এই পাঁচটার, এই ক্রোম দিয়ে যা করা যায় এই পাঁচটা দিয়ে একই কাজ করা যায়, কিন্তু এক এক কোম্পানি এক এক বানাইছে আর নাম দিচ্ছে। কারণ প্রথমটা হচ্ছে সাফারি, এটা অনেক আগের জনপ্রিয়। এখন যেমন সবাই ক্রোম চিনে, এক সময় সবাই সাফারি চিনত, তখন ক্রোম এক্সিস্ট করতো না, বুঝতে পারছো? তারপরে আসলে একটা, এটা একটা ব্রাউজার। তারপর আছে ফায়ারফক্স, এটা একটা ব্রাউজার। আর একটা আছে ক্রোম, সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম, সারা পৃথিবীর। এই জন্য তুমি ক্রোম চিনো, আর অন্য কিছু চিনো না। মানে যেটা সবচেয়ে জনপ্রিয়, যে অন্তত এটা চিনবই, যদি সে ব্রাউজার চিনে তার মানে সে ক্রোম চিনে। অনেকে ব্রাউজার জানে নাকি, কিন্তু মোবাইলে ক্রোম দেখছে, ক্রোম নামের একটা সফটওয়্যার থাকবে 100%, বুঝতে পারছো? আর আরেকটা আছে হলো এজ, মাইক্রোসফট এজ। শুধু এজও বলে, এটা মাইক্রোসফট এজও বলে। যেমন ফোনের ভেতর যেমন অটোমেটিক গুগল ক্রোম থাকে, এরকম আল্লাহর দুনিয়া যত সেই উইন্ডোজ আছে না, সব উইন্ডোজে অটোমেটিক ভাবে এই মাইক্রোসফট এজ দেওয়া থাকে। যেমন গুগল ক্রোম দেওয়া থাকে ফোনে, এবং কম্পিউটারে দেওয়া থাকে হচ্ছে মাইক্রোসফট এজ, কিন্তু এটা কেউ ব্যবহার করে না। সবাই গুগল ক্রোম ডাউনলোড করে তারপরে ব্যবহার করে, ঠিক আছে? কিন্তু এটা একটা ব্রাউজার। তারপরে আসলে অপেরা মিনি, এটা জনপ্রিয়র মতো আর কি, বেশি ইউজ করে না, বাট এটা একটা ব্রাউজার। এখন বুঝতে হবে ব্রাউজারের কাজ কি।
ব্রাউজারের কাজ হতেছে ব্রাউজারের ভিতরে যাইবে, যাওয়ার পরে লিখবে যে www.google.com, তারপর .com দিবে, দেখবে যে গুগলের ওয়েবসাইট চলে আসছে। তারপর দেখবে যে www.facebook.com, দেখবে ফেসবুক চলে আসছে। youtube.com, ইউটিউব চলে আসছে। তারপরে মনে করো দারাজ.com, দেখবে যে দারাজ চলে আসছে। এখন ব্রাউজারের কাজ কি, যে এই জিনিসগুলা, এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো আমাদের সামনে নিয়ে আসা, ঠিক আছে। আর এইচটিএমএল ফাইলগুলো এই ধরনের ব্রাউজারে চালু হয়। এইচটিএমএল ফাইলগুলো বলতে যেমন যে ফাইলগুলোর লাস্টে থাকবে যাচ্ছে মনে করো সামথিং INDX, একটা নাম দিলাম .html, ঠিক আছে। এই index.html দিলাম, এই যে এটা একটা ফাইল, এর ভেতরে কোনো একটা কিছু লেখা থাকে যেগুলো আমরা লিখতে শিখবো ভবিষ্যতে। এই যে যে জিনিসগুলো লেখা থাকে এই জিনিসগুলা কোথায় ওপেন হয়, .html। MP3 ওপেন হয় কোন জায়গায়, MP3 ওপেন হইতেছে মিউজিক প্লেয়ারে, আর MP4 ম্যাক্স প্লেয়ারে, জেপিজি গ্যালারিতে। আর .html চালু হয় কোন জায়গায়, এই সকল ব্রাউজারে। বুঝতে পারছো? তাহলে এটার প্লেয়ার কোনটা, HTML ফাইলের প্লেয়ার কোনটা, ব্রাউজার, ঠিক আছে। তাহলে বুঝছো যে HTML ফাইলের যে ডকুমেন্ট গুলো আছে এগুলো কোন জায়গায় চালু হয়, ব্রাউজারে। ক্লিয়ার? এই যে জায়গায় লেখা আছে HTML ফাইল এই ধরনের ব্রাউজারে চালু হয়, এই ধরনের যে ব্রাউজার গুলো আছে এগুলো চালু হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তাহলে আমরা ব্রাউজারে যে লেখাগুলো দেখতে পাই এই সব লেখা কোনো বানান বলেছে কোনো একটা HTML ফাইলতে লেখা থাকে। তাহলে বুঝতে পারছো যে আমরা এই ওয়েবসাইটে এত সুন্দর করে সাজানো কিছু দেখি যে নরে সরে কত কিছু, এই সব জিনিসগুলা একটা HTML ফাইলের ভিতরে লেখা থাকে। বুঝতে পারছো না? এখন এই জিনিসগুলা আসলে কাজ করে কিভাবে, আমরা আমরা তো কোনো ফাইল ডাউনলোড করি না, তাই না? আমরা কোনো ফাইল যখন আমরা লিখি যে গুগল.com লেখা ইন্টার দেই, আমরা কিন্তু কোনো ফাইল ডাউনলোড করি না। তাহলে এই যে আমরা এই যে এত সুন্দর জিনিসগুলো দেখি কিভাবে, কি এই ব্রাউজারটা কাজ করে কিভাবে, এটা একটু জানার চেষ্টা করি। যে কিন্তু এই এই এইচটিএমএল ফাইলগুলো আসে কোথা থেকে, আমরা তো কোনো ফাইল ডাউনলোড করে তারপরে ব্রাউজার ওপেন করি না, জাস্ট ব্রাউজারে যাই, youtube.com চলে আসে, google.com চলে আসে, কিন্তু আমরা তো কোনো ফাইল ডাউনলোড করি না। এই ফাইলগুলা তাহলে আসে কিভাবে, কিভাবে কাজ করে, এটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে ইন্টারনেট ক্লাউড, এটা হচ্ছে ইন্টারনেট, দেখো এটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। এখন আমাদের ল্যাপটপ মনে করো ইন্টারনেটের সাথে কানেক্ট করছি, এই মুহূর্তে তো কানেক্ট নাই, রাউটারের স্পিড ভালো না তাই দেখাতে পারলাম না। মনে করো ইন্টারনেটের সাথে কানেক্ট আছে আমাদের ল্যাপটপ, বুঝতে পারছো না? আমাদের ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। আর এই যে আরেকটা আছে হলো সার্ভার, এটা বলা হচ্ছে সার্ভার কম্পিউটার। এটা একটা কম্পিউটার বাট এটা এরকম দেখা যায় না, এটা একটা সার্ভার কম্পিউটার। এটার ভিতরে এরকম এই যে amazon.com আছে না, এই amazon.com হচ্ছে সার্ভারের নাম। এই সার্ভারের ভিতরে এরকম বহুত মানে এই যে এরকম এইচটিএমএল ফাইল বানায়া তারপরে এই সার্ভারের মেমোরির ভিতরে দিয়ে রাখছে। বুঝতে পারছো? এখন মানে এটার ভিতরে ভরে রাখছে যাতে যখন আমরা এই আমাদের কম্পিউটারে আমরা লিখি যে www.amazon.com ব্রাউজারের ভিতরে, তখন আমরা লেখার সাথে সাথে এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইট চলে আসে ওই অ্যামাজনে, তাই না? আবার যখন লিখি যে www.daraz.com কি হয়, আমাদের দারাজের ওয়েবসাইট চলে আসে, আমরা এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, তাই না? এখন তাহলে জিনিসটা কাজ করে কিভাবে, যখন আমরা আমাদের এই ল্যাপটপে লিখি যে www.amazon.com এটা লেখার পরে ইন্টার দেওয়ার সাথে এটা তো ইন্টারনেটের সাথে কানেক্ট আছে, তাই না? এই সার্ভার আবার ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। আর এই এটার নাম কি, এটার নাম হচ্ছে এই amazon.com। যখন আমরা লিখি যে amazon.com www.amazon.com লেখার সাথে সাথে এই যে এই amazon.com আমাদের এই সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায়। বুঝতে পারছো? ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হওয়ার পরে আমাদের কম্পিউটার এই সার্ভারের কাছে একটা ফাইল চাই যে তুমি আমারে তোমার ফাইলটা দাও, এইচটিএমএল ফাইলটা দাও, ঠিক আছে। তখন কি করে এই সার্ভার আমাদের কম্পিউটারে ওই এইচটিএমএল ফাইলটা পাঠায় দেয়। আমাদের কম্পিউটার বলতে আমাদের ওই ব্রাউজারের ভিতরে যখন আমাদের ওই এইচটিএমএল ফাইলটা ওপেন হয় আমাদের ল্যাপটপে, এইচটিএমএল ফাইল ডাউনলোড হয়, প্রথমে ডাউনলোড হওয়ার পরে ওটা ওপেন হয় ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই যে এরকম। বুঝতে পারছো? তাহলে কিভাবে কাজ করে, যখন আমরা
লিখি যে facebook.com লেখার সাথে সাথে ফেসবুকের সার্ভার কম্পিউটারে একটা রিকোয়েস্ট যায় যে তুমি আমারে তোমার এই এইচটিএমএল ফাইলটা দাও, আমি দেখবো। কিন্তু এগুলো কিন্তু গোপনে গোপনে হয়ে যায়, আমরা জানি না। তখন ওই এইচটিএমএল ফাইলটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের কম্পিউটারে আসে। কম্পিউটারে আসার পরে ওই এইচটিএমএল ফাইলটা যখন অন হয় তখন হচ্ছে আমরা এরকম দেখতে পাই। বুঝতে পারছো? তাহলে তুমি বুঝতে পারো, মানে একটা আন্দাজ করো যে তাহলে টেকনোলজি কত দ্রুত কাজ করে। যে তুমি তো দেখো যে মনে করো daraz.com লিখে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যায় না? তাহলে বুঝো যে কত তাড়াতাড়ি এই জিনিসটা হয়। যে ক্লিক করার পরে ওটার একটা রিকোয়েস্ট যায় ইন্টারনেটের পরে, মনে করো সার্ভারটা আছে আমেরিকা, আমাদের কম্পিউটার থেকে যাইতেছে রাউটারে, রাউটার থেকে এই তারের মাধ্যমে যাইতেছে সেই আমেরিকার সার্ভারে, সেই সার্ভারে একটা রিকোয়েস্ট যাওয়ার পরে ওই সার্ভার থেকে ওই এইচটিএমএল ফাইলটা ওই ইন্টারনেটের মাধ্যমে আবার আসে এই আমাদের রাউটারের মাধ্যমে আবার আমাদের কম্পিউটারে, ল্যাপটপে। তারপরে এই ফাইলটা ওপেন হয়। তাহলে এই যে কত বড় একটা জার্নি করলো মাত্র শুধুমাত্র কয়েক মিলি সেকেন্ডের মাধ্যমে। যেমন ক্লিক করার সাথে সাথে মনে হয় যে এই ফাইলটা আমাদের কম্পিউটারেই ছিল, ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেল, কিন্তু আসলে তা না। এই সম্পূর্ণ জার্নি করার পরে এই ফাইলটা আমাদের এখানে আসে।